নমস্কার, শুভ সন্ধ্যা, শুভ ধনতেরাস। সকলকে শুভেচ্ছা জানাই ধনতেরাসের, আর ওয়েলকাম করি 2 লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। প্লিজ ওয়েলকাম মাই মা লক্ষ্মীস টুডে। নমস্কার সুদিতাদি। নমস্কার নমস্কার সবাইকে নমস্কার। নমস্কার। সকলের সঙ্গে একটু আলাপ করি আগে। নন্দিনী, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি দমদম কলকাতা থেকে নন্দিনী ঘোষ এসেছি। আমি একটা আয়ার কাজ করি। ওকে, নাইস। তৌফিকা। আসসালামু আলাইকুম সুদীপ্তাদি, ওয়ালাইকুম সালাম। আমি নদিয়া ডিস্ট্রিক্টের পলাশী থেকে এসেছি। আমি একজন রেসলার, যেটাকে বাংলা ভাষায় কুস্তি বলে। তোমার সঙ্গে ভালো করে আলাপ জমাতে হবে তৌফিকা। আর শেফালির কাছে আসি। নমস্কার শেফালি। নমস্কার সুদীপ্তাদি, আমি পশ্চিম মেদিনীপুর নারায়ণগড় থানার অন্তর্গত রানীহাটি বাসুদেবপুর থেকে এসেছি। আচ্ছা। আমি চাষের কাজ করি আর বাড়িতে ফুচকা ব্যবসা করি হাটে হাটে। অসীমাদি। হ্যাঁ, নমস্কার সুদীপ্তাদি, আমি অসীমা বোস, উত্তর 24 পরগনা জেলার বিরাটি থেকে আমি এসেছি। আচ্ছা, আমি আয়ের কাজ করি। সো আজকে দুজন আয়া, একজন রেসলার, একজন চাষি কাম ফুচকাওয়ালি, চারজনে দারুণ দারুণ সব কাজ করেন। তাদের সঙ্গে আরও গপ্প করব, কিন্তু খেলা শুরু করতে হবে। তো চলো আজকে খেলবো ফার্স্ট রাউন্ডে টাকা ওড়ে দেখো ধরে। নন্দিনী, এবার একটু তোমার গল্প শুনি। হ্যাঁ দিদি, আমি 2008-এ বিয়ে করি। লাভ ম্যারেজ ছিল দিদি। আমার বাপি নেভিতে সার্ভিস করতেন। আমার বাপের বাড়ি চ্যাটার্জি, আর প্রেম করে যেহেতু বিয়ে করি, শ্বশুরবাড়ি হচ্ছে ঘোষ। বাপি মেনে নেয়নি আমাদের বিয়েটা। আমার বড় একটা নাম করা কোম্পানিতে চাকরি করতো, মেডিকেল লাইনে দিদি। আচ্ছা। অনেক বড় একটা কোম্পানিতে। তা আমাদের জীবনে আসে পাক, মানে আমার একটা বাচ্চা আসে। বাচ্চা বলতে সে হচ্ছে 4 পায়ের পোষ্য। তাকে নিয়ে আমরা খুব ভালোই কাটছিল আমার দিনগুলো দিদি। ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, খাওয়া দাওয়া সব ঠিকই চলছিল। 2019-এ আমার জীবনকে অনেক কিছু চলে যায় দিদি। আমার হাজব্যান্ডে হঠাৎ ব্লাড ক্যান্সার ধরা পড়ে। ওর জ্বর আসছে, ওর পা ফুলে যাচ্ছে, ওর চুল পড়ে যাচ্ছে, নানা রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমাকে বলেনি, নিজে নিজে ডাক্তারি করেছে, নিজে ডাক্তার দেখেছি। যখন দেখলো উপায় নেই, বাড়ির বউকে না বললে নয়, তখন এসে বলছে আমাকে এরকম ব্যাপার, আমাকে এক্ষুনি অ্যাডমিট হতে হবে দিদি। তখন আমার মাটিতলা থেকে পা সরে যাওয়ার মতন। তো যথারীতি তার ট্রিটমেন্ট শুরু করলাম দিদি। প্রথমের দিকে আত্মীয় স্বজন সবাই ছিল দিদি, তারপরে কেউ নেই দিদি। হসপিটাল, বাড়ি, বাড়ি হসপিটাল করতে করতে চাকরিটাও চলে যায়। কতদিন বসে খাওয়াবে? যে কটা জমানো পুঁজি ছিল দিদি, সেগুলো হাত পড়ে। আস্তে আস্তে ওর বানিয়ে দেওয়া যত গয়না ছিল, বাবার বাড়ি থেকে তো কিছু দেয়নি, কিন্তু আমাকে প্রচুর গয়না করে দিয়েছিল দিদি, প্রচুর গয়না করে দিয়েছিল। আমি একে একে প্রত্যেকটা গয়না দিদি ও শরীর খারাপের জন্য বিক্রি করে দিয়েছি দিদি। দোকানে গিয়ে দাঁড়িয়ে হাতে শাখা খুলে বিক্রি করে দিয়েছি দিদি ও শরীর খারাপের জন্য। একটা মানুষ দিদি, একটা পরিবারে আত্মীয় স্বজন কেউ পাশে আছিনি। দোতলা তিনতলা সবাই থাকে দিদি, আমি নিচতলা থাকি। কেউ খোঁজ করেনি, আমাদেরকে জিজ্ঞেস করেনি কেমন আছে মানুষটা। আমি কি করেছি বলছি, কি করে আমি হসপিটাল, বাড়ি, আমি একা মানুষ, ঘরে আমার পোষ্য আছে। আমি যাদেরকে রাস্তা থেকে অ্যাডপ্ট করে বাড়িতে রেখেছিলাম, আমি তো জানতাম না যে আমার এই পরিস্থিতি আসবে। তাদের তো আমি ফেলতে পারবো না দিদি। তাই আমি তাদেরকে পোষ্যগুলোকে রেখে কোনো রকমে রান্না করে আবার দৌড়তাম। কত দূরে রুবিতে আমি দৌড়তাম ওর জন্য। আইসুতে ছিল দিদি, দিনের পর দিন রাস্তায় বসে থাকতাম, বাইরে বসে থাকতাম, চা বিস্কুট খেতাম। আর চিন্তা করতাম কি করে আমি ওকে সুস্থ করে তুলবো দিদিকে। এই চিন্তা ভাবনা করে দিনের পর দিন একটার পর একটা আমি গয়না বিক্রি করতে গেছি। কিছু করার নেই। আগে স্বামী দিদি, গয়না টাকা পয়সা থেকে বড় হচ্ছে আমার স্বামী। ও যদি না থাকে তাহলে আমি কি গয়নাঘাটি আমি কি করবো দিদি? গয়নাঘাটি নিয়ে আমি কিছু করতে পারবো? আগে স্বামীকে বাঁচাবার জন্য দিদি সব শেষ করে দিয়েছি দিদি। 2019-এ তো শরীর খারাপ ধরা পড়লো। 2023-এ দিদি আবার হলো একটা স্ট্রোক, মারাত্মক স্ট্রোক।
একটা পোর্শন দিদি পড়ে গেল, পুরো একটা পোর্শন পড়ে গেল দিদি, চোখে দেখে না। আমি ওপরে গিয়ে বললাম আমার যে ভাসুরদের যে ওর কি হয়েছে, ও সব মেকে গেছে। বললো কিচ্ছু হয়নি, বাড়িতে রেখে দাও, কালকে সকালবেলা দেখা যাবে কি করবে। কেউ বললো না দিদি যে গাড়ি ভাড়া করে অ্যাম্বুলেন্স করে দিচ্ছি, যাও ওকে হসপিটালে নিয়ে যাও। কেউ নিয়ে জানে দিদি, সারা রাত ওই মানুষটাকে নিয়ে আমি বসেছিলাম। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। মুখটা পুরো বেঁকে গেল দিদি। পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা। সকালবেলা আমার দেওর অনেক দূরে থাকে, তাকে খবর দিতে সে আসে, তাকে হসপিটালে ভর্তি করা হয়। দিনের পর দিন আইসিতে ছিল দিদি, রাতের পর রাত আমি ঘুমোইনি। কি করে আমি সংসারটাকে বাঁচাবো? যখন কিছু করে উঠতে পারছি না, কি করবো? পড়াশোনা জানি না তো দিদি, আমাকে চাকরি দেবে, কে চাকরি দেবে? এখন যেখানে চাকরি, একটা লেখাপড়ার দরকার, একটা পাস করা অন্তত দরকার, করিনি ছোটবেলায়, এটাই ভুল করেছি। লাস্টে কি করবো? লাস্টে নিজে আয়ের কাছে ঢুকলাম দিদি। 350 টাকা করে আমি রোজ পাই, ওই দিয়ে আমি সংসার চালাচ্ছি, কোনো মতে আমার সংসার চলছে দিদি। স্বামীটাকে বাঁচাবার জন্য আমার দীর্ঘ লড়াই, এই লড়াই কবে শেষ হবে জানি না দিদি, কবে শেষ হবে জানি না। এখন কেমন আছে? এখন দিদি আছে, মোটামুটি আছে দিদি, চলছে, চালিয়ে নিচ্ছি, চলে যাচ্ছে। আজকে 1 লাখ টাকা যদি তুমি যেত তাহলে স্বামীর চিকিৎসা একদম দিদি, আগে সবার আগে যে চোখটা দিয়েও দেখতে পায় না দিদি, সেই চোখটাকে আমার ঠিক করতে হবে। যখন তখন যা ইচ্ছা হয়ে যেতে পারে, ডাক্তার বলেই দিচ্ছি যতদিন আমি পারবো, অর্থ থাকবে, ট্রিটমেন্ট চলবে, ততদিন মানুষটা, যখন পারবো না তখন জানি না কি হবে, কিচ্ছু জানি না। ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, তুমি শান্ত হও, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত থাকতে হবে। কারণ ঝড় ঝঞ্ঝা অনেক কিছু আসবে জীবনে, সবারই আসে, কিন্তু যেহেতু তোমার ওপরেই নির্ভর করে আছেন তোমার স্বামী, তো সুতরাং তোমাকে তো স্ট্রং থাকতে, সেই জন্যই দিদি আমাকে ঠিক থাকতে হবে। হ্যাঁ, অ্যাবসলিউটলি। কিন্তু ওরকম কথায় কথায় ওরম হয়ে গেলে হবে না, বুঝতে পেরেছো? অনেকে আছে নন্দিনী যার কেউ নেই, সে একাই 100, তোমাকে একাই 100 হতে হবে, ঠিক আছে? চলো, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। চুপ চুপ চুপ, চলো আমরা ফার্স্ট রাউন্ডটা খেলে নিই। এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না, ধরতে থাকো। হ্যাঁ হ্যাঁ, একটা ধরে নিয়ে বাহাতে পাস করে দাও। হ্যাঁ, রাইট রাইট, পাস করো। হ্যাঁ, দিন আমার যাচ্ছে ভালোই, মিষ্টি যন্ত্রণা, নিচে টাকা আটকে আছে, ওগুলো ধরে নাও। এই ধরো ধরো ধরো, নিচে 500 টাকা, এই যা আটকে ছিল। ওইখানে আটকে আছে যেগুলো, নিয়ে নাও, আটকে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও, নিয়ে নাও। আমি তো ফ্রিতেই না জেহাল, একলা না করেছে ইন্দ্রজাল, ও হেসেই বাঁচছে না, খেলবে কখন? এই অবস্থায় না রে না, আর তো পারে না, মন আমার নষ্ট। ও, ঘন্টা পড়ে গেছে। 500 টাকা, আরো 500, 1000, 50, 60, 70, 2770। আসি আমাদের ইয়াং কুস্তিগির তৌফিকার কাছে। তৌফিকা, তোমার এই রেসলার হয়ে ওঠার গল্পটা একটু শুনি। আমি অত্যন্ত একটা গ্রাম থেকে উঠে আসা মেয়ে, কৃষক ফ্যামিলি থেকে উঠে আসি। তো ছোট থেকে আমার খেলার প্রতি খুব ঝোঁক ছিল, কিন্তু কেউ খেলতে দিত না।
আমি ঘুমানো বাদ দিয়ে সবাই ঘুমিয়ে যেত, সেটার অপেক্ষা করতাম কখন আমি পালাবো। ও, সবাই ঘুমিয়ে যেত আর আমি পালিয়ে যেতাম, ছেলেদের সঙ্গে খেলতে যেতাম। কারণ খেলার প্রতি আমার খুবই ঝোঁক ছিল, খেলাটার প্রতি আমার মানে অনেক ভালোবাসা ছিল, যেটা আমি কাউকে বলতে পারতাম না যে আমি ওটাকে চাই। আমার মা বুঝতে পারে যে আমি খেলাটাকে চাই, খেলাটাকে আমি ভালোবাসি। আস্তে আস্তে তখন আমি বেড়ে উঠতে শুরু করি। সবাই তখন বলতে শুরু করে যে ছেলেদের সঙ্গে এখন কেন খেলবে, এরকম করলে ওর বিয়ে হবে না, ওকে কেউ পছন্দ করবে না, ওকে পড়াশোনা করিয়ে কি হবে, খেলে কি হবে, হাত পা ভাঙবে, এরকম বাজে বাজে কমেন্ট করতো। তো আমার মা ওটা উপেক্ষা করে আমাকে সবসময় খেলাতেই পাঠাতো। 5-এ ওঠার পর আমাদের স্কুলের শিক্ষক সুভাষ বিশ্বাস, তখন আমি রান করতাম, দৌড়ে বেড়াতাম, ছুটে বেড়াতাম, সব সময় ওনার চোখে আমি পড়ি। তো উনি আমাকে তখন রান করায়, আমি রান করি। তখন উনি বলে যে তুই রান এত ভালো করিস, তাহলে তুই ফুটবলও খেলতে পারবি। তো তখন ফার্স্ট আমি ফুটবল খেলা শুরু করি। ফুটবল থেকে কন্যাশ্রী লিগ খেলি, ডিস্ট্রিক্ট খেলি, স্টেট খেলি, মেয়েদের টিমে খেলতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেদিনকে খেলা হতো কোথাও তখনই দেখতে পেত যে আমি খেলি। তাছাড়া প্র্যাকটিস করি বা কিছু কখনো কাউকে জানাতাম না আমি, কারণ সবাই বাজে বাজে কমেন্ট করতো, যেটা খারাপ শোনাতো, শুনতে ভালো লাগতো। হ্যাঁ, দেখে যে আমি খেলছি আরও বেশি সমস্যা শুরু হয়ে যায়, যে তোর মেয়েকে তাহলে বিয়ে দিয়ে দে। কাকে বলছে? তোমার মা বাবাকে? হ্যাঁ, আমি 9-এ পড়ি ক্লাস। তখনই বিয়ে দেওয়ার জন্য খুব খুব প্রেশার দেয় সবাই। একসময় আমার বাড়ির থেকেও বলে দেয় যে ঠিক আছে বিয়ে দিয়ে দেবো। ও, তারপর আমি অনেক কান্না করি। তো তখন আমার মা বলে যে আমি ঠিক আছে, তোর ইচ্ছা যেহেতু বিয়ে করবি না, তুই খেলতে চাস, তো তখন বলে আমার মা যে আমার যাই হয়ে যাক না কেন আমি তোকে খেলাবো। তোর স্বপ্ন আমি পূরণ করব। এর জন্য আমার মাকে অনেক কষ্ট করতে হয়েছে। জমি চাষ যেহেতু করে, আমাদের লুকিয়ে লুকিয়ে সব কিছু বিক্রি করে আমাকে টাকা দিত ড্রেসপত্র কেনার জন্য, এমনকি চালও বিক্রি করে আমাকে টাকা দিয়েছে ড্রেস কেনার জন্য। স্পোর্টসম্যানের ডায়েট মেনটেন করার জন্য অনেক খরচা হয়, যেটা আমার মা পেরে উঠতো না, তাও চেষ্টা করতো। আমার জীবনে ফার্স্ট কোচ যদি কেউ থেকে থাকে সেটা আমার মা। আমার মা যদি না থাকতো আমি কখনোই এই জায়গায় আসতে পারতাম না। এরপরে আস্তে আস্তে আমি যখন আমি ক্লাস 10-এ উঠি, সুদর্শন বালা বলে যে স্যার, উনি আমাকে দেখার পর বলে যে তুই এত সুন্দর তোর শরীরের গঠন, তুই কেন রেসলিং করিস না? তখন আমি রেসলিংটা কী দিদি বুঝতাম না। স্যার বলে ঠিক আছে, প্র্যাকটিস হলে আমি তোকে ডেকে নেবো। বাড়ি এসে আমি যেটাই হতো না কেন আমি মাকে সবসময় শেয়ার করতাম, মা এটা হচ্ছে বা এটা কিছু। তো এরকম করে মাকে বলি, মা বলে ঠিক আছে তুই খেলবি, যা যা লাগে আমি চেষ্টা করবো সব কিছু দেওয়ার। তো স্যার একদিন ডাকে আমাকে, কয়েকদিন প্র্যাকটিসের পরে আমি ডিস্ট্রিক্ট খেলি, আগে ডিস্ট্রিক্টে আমি গোল্ড মেডেল মারি। স্যার আমাকে আরও প্র্যাকটিস করানোর পর স্টেটে পাঠায়। স্টেটে যখন পাঠায় ওখানে গিয়ে আমি সিলভার পাই। তো যখন আমি ন্যাশনালে চান্স পাই তখন আর একটা সমস্যা দাঁড়ায়, ট্রেনের টিকিট কাটতে হবে এবং কি প্রপার ড্রেস কিনতে হবে, যেগুলোর দাম অনেক, সেটা আমার সামর্থ্য ছিল না কেনার। তখন আমার মার কাছে শুধু একটা সোনার জিনিস ছিল, শুধু একজোড়া কানের। আমার মা আমার কারণে এই শেষ সম্বলটা বিক্রি করে দেয়। আমি অনেক বারণ করেছি, আমার মা একটা কথাই বলেছে, আমার কাছে তোর থেকে দামি কোনো কিচ্ছু নেই। তুই একদিন অনেক বড় হয়ে আমাকে ওই জিনিসটা ফেরত দিস। তো সেই দিন আমি ভেবেছিলাম মা যদি সেদিনকে ওই স্যাক্রিফাইসটা না করতো হয়তো আমি ন্যাশনাল খেলতে পারতাম না।
অনেক ইচ্ছা যে আমিও ওই জায়গাটাতে পৌঁছিয়ে মাকে সেই জিনিসটা ফিরিয়ে দেবো, সেম টু সেম, সেই ডিজাইনটাই। সোনা কারুর কাছে স্বপ্ন, কারুর কাছে বিলাসিতা, শখ আহ্লাদ, আর কারুর কাছে জেদ। তৌফিকা যে জেদটা ধরেছে ওটা করেই ছাড়বে, আমি জানি, ওকে দেখে আমি সেটা বুঝতে পারছি, এবং আমরা চাইবো তুমি সেটা করো। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও কি করবে তৌফিকা? আমার যে ডায়েট মেনটেন করতে হয়, জিমে ভর্তি হতে হয়, যে খাবারগুলো ওইগুলো কিনে, ওইগুলো খেয়ে, ওইগুলো করে আমি আমার মাকে দেশের হয়ে মেডেল এনে দেবো, যেটা গোল্ড মেডেল হবে, যেটা আমার মায়ের মানে নিজের গলায় আমি নিজের হাতে পরিয়ে দেব। এটাই আমার স্বপ্ন। যে সোনার জন্য আমার মা চোখের জল ফেলেছে, সেই সোনা আমি খেলে ফিরিয়ে দেবো। প্রশ্ন হাজার, মাটিতে পাতাই পড়লো রাজা, দূরের দিগন্তে। এবার ফার্স্ট রাউন্ডটা খেলে নাও, চলে এসো। মাটিতে পাতাই পড়লো রাজা। তৌফিকা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে। ধরো, ভালো করে ধরো। এই বেরিয়ে যাচ্ছে টাকা সব ওখান থেকে। ধরো একসঙ্গে, ধরো অনেকগুলো ধরে নাও একসঙ্গে। যা ধরো 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 ধরো। নরম করে ধরো 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 ধরো, ভালো করে ধরো। বাসন কেন বাসন ভালো লাগে নাচে 500 পড়ে গেল, 200 আসছে। ফলো করেছি, ফলো তোমাকে একবার। নিচে 200 আটকে আছে। হ্যাঁ ধরো, ভেরি গুড, ধরো, ধরো। গুড গোয়িং। ধরো, আর একটু ধরো। ভালো করে খেললে হয়ে যাবে। একসঙ্গে অনেকগুলো ধরে নাও। ধরো একসঙ্গে অনেকগুলো। ও 100, 200, 90, 700, 3700। এবার শেফালির কাছে আসবো। তোমার চাষবাস আর ফুচকা সম্পূর্ণ দুটো আলাদা ধরনের কাজ, কি করে সামলাও? কবে থেকে করো এই কাজ? লকডাউনের 1 বছর আগে শুরু হয়েছিল। লকডাউন পড়ার পর 2 বছর বন্ধ হয়ে যায় আচ্ছা, ফুচকা ব্যবসা। তারপর লকডাউনটা আস্তে আস্তে ওঠার পর থেকে শুরু, ফুচকাটা আবার শুরু করো? শুরু। আমার স্বামী বেশি আগে চাষবাস করতো, মানে সবজি চাষ। আচ্ছা, একদম যখন ছোট ছেলে মেয়ে তখন স্বামী রোজগারে একলা চলছিল না, 3টে ছেলে মেয়ে মানুষ করে, আরও সংসারে ওষুধ বিভিন্ন রকম খরচ আছে। তারপরে দিদি আস্তে আস্তে স্বামীর সঙ্গে হেল্প করতে শুরু করলাম। শুরু করার পর তখন ছিল 1টা করে টিউশন, প্রাইমারি স্কুলে যেত। এখন দিদি 2টো করে টিউশন দিয়েছি ছেলে মেয়ের, হাই স্কুলে গেছে সবাই। এতই কষ্ট, এত সংসার কষ্টে চলছে। বিয়ের পরে বলেছিল বাবা আমাকে একটু গয়না করে দিবি। কে? ওর বাবা? বাবা বলেছিল, বিয়ের পর করে দিতে পারেনি। এখন যে নিজে খাটাখাটনি করতেছি, যে নিজে একটু গয়না কি জিনিস দেখবো কি পরবো, সেটাও দিদি পেরে উঠে পারেনি। কেন? ছেলে মেয়েদের মানুষ করতে হবে। আমার বড় মেয়ে বলেছে দিদি পড়াশোনা করে মাস্টার ডিগ্রি করে আমাকে গয়না করে দিবে বলেছে। বড় মেয়ে বলেছে? দিদি যেদিন আমি এখানে অডিশন দিতে আসি আমি কিন্তু লুকিয়ে এসেছি, স্বামীকে না জানি। 8 দিন আগে বলেছিলাম আমি কিন্তু ওই দিন যাবো অডিশন দিতে, আমাকে যেতেই হবে। তুমি আমাকে যা কাজ করাতে পারো কাজ করো, আমাকে ওই দিন ছাড়তে হবে। বলছে আমি যেতে দিব। ঠিক আছে, স্বামীর সঙ্গে এই জন্য কথা বলি। লুকিয়ে অডিশন দিয়ে? হ্যাঁ। এখন তো টিভিতে সবাই দেখে নিল, এবার কি হবে? এখন সবাই জানে দিদি, কাল রাত্রেই খবর হয়ে গেছে সবার। দিদি আমি ধন্য, একটা আপনার সঙ্গে হাফ করতে চাই। কি করতে চাও? একটা আপনাকে জড়িয়ে ধরতে চাই একটু। এবং আমি প্রথমে প্রণাম করি সান বাংলার সব কর্তৃপক্ষকে। সাধারণ মেয়েদের যে স্বপ্ন পূরণের জন্য এইখানে ডাকা,
বা গ্রাম থেকে উঠে আসা মেয়েদের এই মঞ্চে মানে স্থান দেওয়া, দিদি এটা বিশাল কিছু ব্যাপার জীবনে। মানে দিদি কাল থেকে আমি খাইনি, দুপুর থেকে খাইনি দিদি। কেন? এইখানে এসে আমি টিফিন খেয়েছি লুচি তরকারি। মানে এতই আমার জীবন উৎসাহ যে আমি সত্যি স্বপ্ন দেখছি না, সত্যি 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 নো স্বপ্ন দেখছি না, স্বপ্ন দিয়ে ভাবতে পারছি না। আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে বলো শুনি। আমার বাড়িতে ইঁদুরের গর্ত, ইঁদুরের গর্ত দিয়ে সে দিদি সাপ বসবাস করে বাড়িতে। সাপ বসবাস করে বাড়িতে? বাড়িতে? হ্যাঁ দিদি। এবার আমি টাকাটা পেলে বাড়ি বানাবো, আর সামনে আমার মায়ের শীতলা মন্দির, ওখানে আমি 5,000 টাকা দিতে চাই। মায়ের মন্দির হচ্ছে ওখানে দিতে চাই। মায়ের মন্দির হলে তো আমারও বাড়ি হবে, মায়ের একদম আগের দিকে আমার বাড়ি। আমি এটাই আমার মনের স্বপ্ন দিদি, বাড়ি কাজে লাগাবো আর মায়ের মন্দির একটু দেবো। চলো ফার্স্ট রাউন্ডে খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শেফালি, শুরু এখন। মা বড় নোটগুলো ধরো, বড় নোটগুলো। বড় নোটগুলো ধরো মা। উপর থেকে পড়বে, উপর থেকে, উপর থেকে। ধরো 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 ধরো। উপরের গুলো মুঠো করে, মুঠো করে। ভালো নয় আজকে যেটা তো টানাতে কালকে সে নিশ্চয় জীবন মানে উপর থেকে পড়ছে, ধরো 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 ধরো। হ্যাঁ বাবা এক খাবলাম ধরে অনেকগুলো ধরে। ভালো করে। মন্দ ভালো সাদা কালোয় জীবন হবে হবে মা, হবে হবে। ধরো বড় নোটগুলো ধরো, বড় নোট। 500, 1000, 4100, 10, 20, 4120। অসীমাদির সঙ্গে একটু গল্প করে নি। আয়ার কাজ কতদিন ধরে করছেন? আর কাজ করছি, এই আমার স্বামী 2015 একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা। সাইকেল থেকে ব্রেক ফেল একটা সাইকেল থেকে পড়ে গিয়ে কোমরের বল ভেঙে যায়। তখন থেকে উনি 6 মাস সেই হাসপাতালে ভর্তি এবং শয্যাশায়ী ছিলেন। সেই সময় থেকে ওই ধার দেনা করে করে আমাকে কাজ করে করে, আমার মেয়ে অনেক ছোট, এই নিয়ে নিয়ে আমি সংসার বেঁচে আছি, চালিয়েছি। ভালো স্কুলে মেয়েটাকে ভর্তি করিয়েছিলাম, ভালো মাস্টার দিয়েছিলাম, সব ছেড়ে চলে গেছে স্বামীকে সুস্থ করবার জন্যে। সেইখান থেকে উঠতে না উঠতেই আবার 5 বছর বাদে আবার মাথা খারাপ হয়ে গেল। হ্যাঁ, বাজে সঙ্গদোষে পড়ে গিয়ে প্রচুর ধার দেনা করে, আমাকে না জানিয়ে বোনের কাছ থেকে গয়নাগাটি নিয়ে ধার দেনা করে সেইগুলো কি করে শোধ করবে এই করে মাথা খারাপ হয়ে গেল। দিনের পর দিন ঘুম নেই, ওর খাওয়া নেই, জল দেখলে ভয় পাচ্ছে, মানে অন্যরকম সব সিমটম। তখন ওই যে মালিকের গাড়ি চালাতো উনি বললেন নিউরোলজিক্যাল সমস্যা, নার্ভের। তারপরে সেখানে নিয়ে গিয়ে দেখালাম, সেইখান থেকে ডাক্তার ওষুধ দেওয়ার পরে সে ঘুম আর ঘুম, তখন ওই মানে ওই উত্তেজিত অ্যাকশনটা সেটা আস্তে 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 নর্মাল হলো। এখন দিদি এই করতে করতে মেয়েটাকে ভালোভাবে পড়াতে পারিনি। মেয়ে এখন বিয়ের উপযুক্ত হয়েছে দিদি, বিয়ে দিতে পারছি না টাকার অভাবে। তার জন্যই এখানে এসেছি। আমি যদি 1 লাখ টাকা পাই, আমার মেয়েটাকে একটু সামাজিকভাবে 5 জনকে ধরে একটু বিয়ে দিতে পারবো। ওই যে আমার স্বামী, ওকে সুস্থ করার জন্য, সন্তানকে মানুষ করার জন্য আমি নিজেকে শেষ করে দিয়েছি। রোজগার করেছি, নিজে কোনোদিন একটা ভালো মন্দ খাইনি, পড়িনি, গয়না বানিয়েনি। যত মানুষের আপদ দেখেছি, যথাসাধ্য সাহায্য করেছি, আজ সেসব মানুষ কাছে আমি শত্রু। আমার ভাগ্যটা এরকম। আমার ভাগ্যটা, আমার গর্ভধারিণী মা পর্যন্ত বলছে আমার কিছু করার নেই।
আমার কিছু মাকে বলছি, মা আমি 24 ঘন্টা কাজ করতে যাচ্ছি, তুমি একটু আমার বাড়িতে চলো না, আমায় একটু রান্না করে দেবে। আমি পারবো না যেতে তোর বাড়িতে, কারণ মা যেখানে থেকে ফ্ল্যাটে রিল্যাক্সে। আজ একদিন এই মাই তার 2টি ছোট ছোট সন্তানকে আমার কাছে রেখে মা কাজে বেরিয়েছে, যদিও আমাদের বাঁচানোর জন্যই। সেই ভাই বোনগুলোকে সন্তানের মতন আমি আমার লেখাপড়া বিসর্জন দিয়ে তাদেরকে মানুষ করেছি, আজ তাদের কাছেও আমি শত্রু। আজ আমার পেছনে কেউ নেই দিদি। আজ সন্তান যে পৃথিবীতে এনেছি তার তো আমার একটা দায়িত্ব কর্তব্য আছে, আমি তার জন্য দিদি এখানে এসেছি। আমি যদি আজ 1 লাখ টাকা পাই, আমার মেয়েটাকে একটু একজনের হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্তে চোখটা বন্ধ করতে পারি। তোমরা সবাই চোখ বন্ধ করার কথা কেন ভাবো বলো তো? আর তো একদিন তো চলে যেতেই হবে। চোখ বন্ধ তো হবেই, আমারও একদিন হবে, তোমারও একদিন হবে। তাই বলে চোখ বন্ধ করার কথা ভেবে ভেবে আমরা বেঁচে থাকাটা নষ্ট করব কেন? যতক্ষণ বাঁচবো ঠিক করে বাঁচবো না, যে কোনো মুহূর্তে দিদি আমি এত তাড়াতাড়িও হাঁটতে পারি না, হাঁটুর এমন অবস্থা, ডাক্তার অপারেশন করতে বলেছে, পারছি না টাকার জন্য। যে কোনো মুহূর্তে আমি তাড়াতাড়ি হাঁটতে গিয়ে আমি রাস্তায় হাত পা ভেঙে পড়েও যেতে পারি। 20 টাকা 30 টাকা রিক্সা ভাড়া লাগে, কতটা রাস্তা আমি যাই না, হেঁটে হেঁটেই যাই, হেঁটে হেঁটেই যাই। ওটা রিক্সাওয়ালাকে দেবো, আমার নিজের কাছে থাক। তোমার মেয়ে কি করে? মেয়ে এখন এই বিউটিশিয়ানের কাজ করে। হ্যাঁ, তাহলে সে তো নিজের পায়ে দাঁড়িয়েছে, তো নিজেরটা নিজে দেখতে পারবেন না? তোমার কেন মনে হয় জলে ভেসে যাবে? নিয়ে যেতে পারি না, সেটা ঠিকই, সেটা মা হিসাবে তুমি ভাবছো। তোমার মেয়ে বিউটিশিয়ান, নিশ্চয়ই কোর্স করেছে, পড়াশোনা করেছে, এখন কোথাও কাজ করছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, তাকে জীবনটা এনজয় করতে দাও। তার যখন বিয়ে করার ইচ্ছা হবে তখন করবে। হ্যাঁ, তোমার ইচ্ছা হয়েছে মেয়ের জন্য একটা কিছু বানিয়ে রাখার, গয়নাগাটি একটু জমিয়ে রাখার, সেটা রাখতে পারলে নিশ্চয়ই ভালো, কিন্তু না হলে মেয়ে ভেসে যাবে এতটা ভেবো না। চলো, আর এখন ঠিক করো, আমি খেলবো, সবার থেকে বেশি টাকা পাবো। ঠিক আছে, দেখো সিঁড়ির মতো এরম করে এগোচ্ছে ব্যাপারটা। 2770, তারপর 3700, তারপর 4120। তোমার টার্গেট কি? 5000। 5000 টার্গেট সেট করে দিয়েছে অসীমাদিকে। চলে এসো। রেডি অসীমাদি? হ্যাঁ, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। দাঁড়াও। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। আমি আর দাঁড়াও। উপরে 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 উপরতে পড়ছে 100 বৃন্দাবন। আমি আর অন্য কিছুর মোড়ে নেই এখন। কোন সে লগনে হবি তুই? দাঁড়াও। হয়ে যাবি একলা জীবনে, কারো আর শুনবি না বারণ। উপর থেকে সবাই উৎসাহ দিচ্ছে, সবাই গাইড করছে, দারুণ কিন্তু। হ্যাঁ, আমি আর অন্য কিছুর মোড়ে নেই এখন। দাঁড়াও। নিচে 200 টাকা আটকে আছে হাতের কাছে। টাকাটা আছে, ধরো। হ্যাঁ, ধরে নাও। 500, 1000, 1500, 4020, আর একটু পারলে না? 4040। তাহলে ফার্স্ট রাউন্ডের পর কি দাঁড়ালো ব্যাপারটা একটু দেখে নিই। এখানে শেষ আমাদের ফার্স্ট রাউন্ড। শুরু করব গানের রাউন্ড এবার। গানে গানে লক্ষ্মী লাভ।
জীবন নেই কি পাবো না, ভুলেছি সে ভাবনা। হবে সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। কে তুমি নন্দিনী? সবাই নকল হতে সাবধান, তাই আমি আসল সোনা নিয়ে এসেছি। কি? 4 জন আসল সোনা। ঠিক, ধনতেরাসের দিনে 4 জন আসল সোনা, সোনা মেয়ে 4 জনেই। তোর হাতে এটা কি? ফুল ঝাড়ু। সোনা কেনার ক্ষমতা নেই যাদের, তারা ধনতেরাসের দিন ঝাড়ু কিনে বাড়ি যায়। এটা আমিও দেখছি গত কয়েক বছর ধরে ট্রেন্ড। এবার কাজের কাজটা কর। কোথায় যাব আমি? এই যে কে তুমি নন্দিনী, চলো ফাটিয়ে খেলি। হ্যাঁ, বাজারে হাত রাখো সবাই। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো অসীমাদি। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে। লক করলাম তোমার উত্তর। আচ্ছা, সেকেন্ড হিন্ট শোনাবো? না দিদি এটাই ঠিক। এটাই শুনি গানটা। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর দাও জীবনের জয়গান। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর দাও জীবনের জয়গান। দিনের আলো দু চোখে মেঘে নাও। আর তুমি পেয়ে গেছো 1500 টাকা। 5540 তোমার স্কোর এখন। পরের গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে। হ্যাঁ বলো শেফালি। মাছের কাঁটা, খোপার কাঁটা, কাঁটা কাঁটা অনেক রকম। অনেক রকম। এটা লক করি। আচ্ছা, সেকেন্ড হিন্ট দেখাবো সবাইকে। না, মাছের কাটাই হবে। এটাই এটাই। কেউ চ্যালেঞ্জ করছে না, তাই আমি হিন্ট খুলে দিচ্ছি, মিলিয়ে নাও শেফালির উত্তর মিলল কিনা। শুনে নি গানটা। মাছের কাঁটা, খোপার কাঁটা, মাছের কাঁটা, খোপার কাঁটা, কাঁটা অনেক রকম। ফুলের কাঁটার চেয়েও জ্বালায় পিঁড়ির কাঁটার জখম। মাছের কাঁটা, খোপার কাঁটা, মাছের কাঁটা, খোপার কাঁটা, কাঁটা অনেক রকম। ফুলের কাঁটার চেয়েও জ্বালায় পিঁড়ির কাঁটার জখম। মাছের কাঁটা, খোপার কাঁটা। বুঝলেন 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 কি কথাটা? আজকে শেফালিদির পাশে দাঁড়িয়ে আমি শুধু এরকম করবো। 1500 টাকা পেয়ে গেছো। 5000 শেফালি স্কোর। চলো পরের গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো শেফালি। ও বন্ধু তুমি শুনতে কি পাও, এই গান আমার, এই গান আমার, ছুঁয়ে যাবে এই সুর হৃদয় তোমার, এই গান আমার। লক করলাম উত্তর শেফালির। সেকেন্ড হিন্ট শোনাবো? না, নন্দিনী এসে গুটোবাটি খাচ্ছে। তফিকা, তাহলে আর হিন্ট শোনালাম না, গানটা শোনাই। বন্ধু তুমি শুনতে কি পাও, বন্ধু তুমি শুনতে কি পাও, এই গান আমার, এই গান আমার, এই গান আমার, এই গান আমার, ছুঁয়ে যাবে হৃদয় তোমার, ছুঁয়ে যাবে হৃদয় তোমার, এই গান আমার, এই গান আমার, এই গান আমার, এই গান আমার, বন্ধু তুমি শুনতে কি পাও। ভেরি গুড, 1500 টাকা পেয়ে গেছো। আরো তোমার স্কোর এখন 7120। ওহো, 4
নম্বর গানের জন্য 1500 টাকার জন্য স্ক্রিনে আসবে, চোখ স্ক্রিনে, হাত বাজারে। বলো। ধুমকা লাগালি প্রেমের রিলিজ কামালি, ওই সব গানটা। আচ্ছা, লক করব তোমার উত্তর। দ্বিতীয় হিন্ট দেখাবো? হ্যাঁ দেখো। হ্যাঁ, এ তো মনে হচ্ছে কাওয়ালি। মনে হচ্ছে তৌফিকা ঠিক উত্তর দিয়েছে না? থার্ড হিন্ট কেউ দেখতে চাও? না। না? তাহলে আমি খুলে দিলাম থার্ড হিন্ট, দেখে নাও তৌফিকার উত্তর মিলছে কিনা। শুনে নি গানটা।